আমার নাম খালেদ সাইফুল্লাহ। আমি রুম টুইট বাংলাদেশ নামে একটা অর্গানাইজেশনে চাকরি করছি 3.5 বছর ধরে। 8.5 বছর পরে এটা 5 বছর হবে, আর 5 বছর পরে 10 বছর হবে। কাঁচামরিচ একটু কালো, শুকনা মরিচ, কাঁচামরিচ এটা একটু ঝাল ঝাল, একটু টক টক, চাট মশলার গন্ধ পাচ্ছি। ক্রিমি মুড়ি চিজ দিয়ে গ্রেট করা, এর নাম যদি দই হয় তাহলে আমি দই খেয়ে মরে যেতে রাজি আছি। জুসিয়েস্ট বার্গার ইন দ্য টাউন। এত রস মনে হচ্ছে গ্যালন গ্যালন রস এর মধ্যে ভরা। শুরু করবো? ভিতরে ঢুকে দেখেন। আসেন, ওকে বসেন, বলেন। দরজার পাশ থেকে আসেন। টাটা দিব, টাটা দিয়ে চলে যাবো। আমার নাম সৈয়দ খালেদ সাইফুল্লাহ। আমি বর্তমানে খাইদাই.com, এটা আমার নতুন প্রচেষ্টা, এটা নিয়ে কাজ করছি। ভোজন রসিক এই ব্যাপারটা আসলে মানে কারোর মধ্যে আসে নতুন করে, এটা ঠিক না। এটা সবার মধ্যেই বাই বর্ন থাকে, ইনবিল্ড এটা থাকে। ছোটোবেলায় আপনি যখন জন্ম নেবেন, কিছুদিন পর থেকে আপনি যখন বোঝা শুরু করবেন, আপনি বাবার কাছে মায়ের কাছে বায়না ধরবেন, আমি চিপস খাবো, হ্যাঁ আমি লজেন্স খাবো, আমি এটা খাবো সেটা খাবো। এটা সবার মধ্যেই থাকে। একটা সময় পরে অনেকে জিনিসটা নিজের মধ্যে গুটিয়ে ফেলে, যে বাবার কাছে চায় না বা নিজেই একসময় চায় না। আবার অনেকে কিন্তু এই চাওয়াটা নিরন্তর বজায় থাকে। যেমন আমি যখন ছোটো থেকে বড় হই, তখন এটা চেতাম সেটা চেতাম, এটা খেতে যেতাম, ওটা ভালো লাগতো। এবং ছোট থেকে আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু করলাম, স্কুলে চাটনি পেতাম, আমরা কাসুন্দিতে চুবিয়ে খেতাম, চটপটি খেতাম, ললিপপ খেতাম, মূলত অসাধারণ সব জিনিস। আমি একটা স্বর্গীয় সুখের মধ্যে বাস করছি। এবং আস্তে আস্তে যখন বড় হলাম, শুরু করলাম, বন্ধুবান্ধব আমার সবাই আস্তে আস্তে গম্ভীর হওয়া শুরু করলো। সবাই বলতো এটা খাস না, ওটা খাস না, কিন্তু আমি দেখি আমার এই খাবার ক্রেভিংটা আর কমছে না। বিশেষ করে ছোটোবেলার যে পাইপ আইসক্রিম থেকে শুরু করে বড়োবেলার যে পিৎজা, পাস্তা, সব কিছু আমার কাছে অসাধারণ লাগে। এবং তখন আমার একটা সময় মনে হলো ব্যাপারটা ঠিক ভোজন রসিকের ব্যাপার না, ভোজন রসিক আমরা সবাই, কিন্তু যে জিনিসটা নিজের মধ্যে যেই আসল মানে অরিজিনালিটি ধরে রাখাটা, সেটা এখানে ফ্যাক্ট, সেটা ধরে রাখতে পেরেছি। আমি যখন খাওয়া নিয়ে ব্যাপারটা একসময় দেখলাম কি, যে খাওয়া ব্যাপারটা আমার মধ্যে একটা অবসেশনের মতো। খাওয়া নিয়ে চিন্তা করতে আমার ভালো লাগে, খাওয়া নিয়ে কিছু দেখতেও ভালো লাগে, একজন খাচ্ছে সেটাও আমার দেখতে ভালো লাগছে। আর খাওয়া নিজে খেলে তো কথাই নেই, বা কারোর সাথে খাওয়ার গল্প করছি, খাওয়া নিয়ে লিখছি, সব কিছুই ভালো লাগছে। তো আমার একটা অন্যতম ফেভারিট পাস টাইম হলো, আমি যখন কোন কাজ করছি না, অবসরে আছি, এই সময় আমি ইউটিউব সার্ফিং করি। এবং তখন আমি খাওয়ার বিভিন্ন ভিডিও দেখি। তো খাবারের জন্য তখন যেটা আমি দেখছি, যে আমাদের দেশে ফুড শো বলতে যেটা বলা হয়, সব কিছুই হচ্ছে আপনার রেসিপি। হ্যাঁ, এটার সাথে এটা মিশান, এটা মিশান, এটা ঢালুন, এটা ভাজুন, এটা রান্না করুন, এই আপনার সামনে হয়ে গেল রেসিপি। কিন্তু রেসিপি দেখা ছাড়াও খাওয়ার মানে ফুড শোর কিন্তু আরেক ধরনের মজা হচ্ছে, যে একজন খাচ্ছে, এটা টেস্ট আপনি ডিসক্রাইব করছেন, এটা ভালো লাগছে না খারাপ লাগছে বলছেন, সব কিছুই আপনি করছেন। আমাদের দেশে এরকম কোনো জিনিস নাই। এবং আমি যখন দেখছি আমাকে বাইরের জিনিস দেখতে হচ্ছে। আমি দেখছি যে কীভাবে দেখি পাপুয়া নিউগিনিতে কীভাবে ধেরে ইঁদুর ভাজছে, ভেজে চামচ দিয়ে কেটে কেটে খাচ্ছে, হু করছে, দেখতে খারাপ লাগছে, কিন্তু আমি দেখছি কারণ এটা খাওয়ার জিনিস। আবার আরেকটা জায়গাতে নিউজিল্যান্ডে দেখা যাচ্ছে আরেক ধরনের জিনিস করছে। আবার দেখা যাচ্ছে কোথাও নুডলস খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে, কোথাও বার্গার খাচ্ছে, কিন্তু আমাদের দেশের খাবার বলতে কিছু নেই। আমার কাছে মনে হচ্ছিল আমি এই জিনিসটার একটা অভাব ফিল করছি, যে এইটা কেন নাই। হ্যাঁ, আমার দেশের ডাল ভাত কেউ হুম করে মাখিয়ে খাবে, বা চটপটি চাবিয়ে চাবিয়ে খাবে, বা মানে মচমচ করে বা মচমচে পেঁয়াজু খাবে, তালের পিঠা আরাম করে খাবে, এই জিনিসটা কোথাও নাই। তখন আমি এই সময় আমি কাজ করতাম এটিএন নিউজে, ইয়াং নাইট নামে একটা অনুষ্ঠান, ওটা হোস্টিং করতাম আমি। তো ওই টিপটার সাথে আমার বেশ একটা সখ্যতা ছিল, এবং আমার কাছে মনে হচ্ছিল যে খাওয়া নিয়ে যেহেতু আমার একটা প্যাশন আছে, এবং ক্যামেরার সামনে কথা বলতে আমি অপ্রতিভ নই, তাই কেন আমি কাজটা করছি না, এই কাজটা তো আমিও করতে পারি। তখন ওই ইয়াং নাইটের যে ফারুকি আজম, যিনি ক্যামেরার পিছনে আমার বন্ধু, ক্যামেরার সামনে আমি, দুজন মিলে ইনিশিয়েটিভটা শুরু করি খাইদাই.com। এটা এখন থেকে 5 মাস আগে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে। খাদ্য সমালোচনা বলতে যেটা বলছেন, আসলে ঠিক সমালোচনার বলতে বা ক্রিটিক যেটা, আসলে আমি ফুড রিভিউ করি না। হ্যাঁ, আমি যে জিনিসটা করি, আমি আসলে খাবার নিয়ে ডুবে যাই, এবং খাবার নিয়ে ডুবে গেলে আমার দুনিয়াটা তখন খাদ্যময় মনে হয়, এবং খাবার নিয়ে আমার সব কিছু মনে হয়। এবং আমি আসলে
খাবার নিয়ে খায়দা.com তো 4-5 বছর শুরু করেছি। আমি সবসময়ই আমি আরও আগে থেকেই খাবার নিয়ে লিখতে আমি খুব পছন্দ করি, খাবার নিয়ে কথা বলতে পছন্দ করি। এবং খাবারটা কি আমার মনে হতো, আমার একটা বই আমি বের করেছি 2015 সালের বইমেলাতে, শাহানানামা। এটা একটা পুরো দস্তুর প্রেমের উপন্যাস, কিন্তু পুরো জিনিসটাই আপস অ্যান্ড ডাউনস পুরোটাই গিয়েছে খাওয়ার মধ্যে দিয়ে। হ্যাঁ, খাওয়াতে ভালো লেগেছে, আমার মুখটা ভালো, খাওয়াতে খারাপ লেগেছে, পুরো জিনিসটাই আসলে একটা খাদ্য উপন্যাস। বাংলাদেশের খাদ্য উপন্যাস নিয়ে সৈয়দ ওয়ালিউল্লাহ শিম কীভাবে রান্না করতে এটা লিখেছেন। তারপরে সৈয়দ মুস্তফা আলী তকিয়ে বলেছেন, বা আমাদের সমরেশ উনিও খাওয়া নিয়ে কাজ করেছেন। কিন্তু খাদ্য উপন্যাস নিয়ে এইভাবে কাজ করেছেন কিনা আমার এখন পর্যন্ত আমি জানি, আমার কাছে মনে হয় আর কেউ করেননি। তো এই খাওয়া নিয়ে লেখালেখিটা আমার মানে সবসময়ের প্যাশন এবং সবসময় কাজ করছে। এবং মানে খাদ্য সমালোচনা যেটা বলছেন, আসলে আমি মানে যখন খাবার নিয়ে কথা বলে কিছু আমি খাবার সাগরে ডুব দিই, এবং তখন যেটা বেরিয়ে আসে সেটাই যে আসলে একটা খাদ্য মানে এই ফুড রিভিউ যে আমি করতে যাব, যেমন নর্মালি তো খাই, কিন্তু আমরা যখন ভিডিও করব খুব ফর্মাল ব্যাপার, যেমন এক জায়গায় আমি খাচ্ছি, খেয়ে আমার কাছে ভালো লাগছে খারাপ লাগছে, মোবাইলে দুটো ছবি তুলছি, এসে তারপর আমি লিখে ফেলছি। এটার জন্য কি আপনাদেরকে তাকাচ্ছে না, কোনো বদল করতে হচ্ছে না। কিন্তু আপনি যখন এই প্রদস্তুর ক্যামেরা নিয়ে এই লাইট ক্যামেরা অ্যাকশন বলবেন, সবাই আপনার দিকে তাকাবে, এবং ওই সময় আসলে রিভিউটাও ঠিক পারফেক্ট হয় কিনা সেটা একটা প্রশ্ন, কারণ আশেপাশে সবাই তখন আসে এবং আপনাকে বেস্ট খাবারটা সার্ভ করার জন্য সবাই রেডি থাকে। গরম খাবার, দেখতে ভালো, ওয়েটারও খুব ভালো বিহেভ করে। তো এটা একটা চ্যালেঞ্জ, এখান থেকে একেবারে মানে একটা নিরপেক্ষ রিভিউটা তুলে আনাটা একটা চ্যালেঞ্জ, সেটা করে যাচ্ছে। এবং এটার জন্য আমার একটা প্রশ্ন ছিল যে আসলে কী পরিমাণ কস্ট হয় বা কিছু। পরে আমি যেটা দেখলাম, আসলে এক পয়সা খরচ হয় না এখানে, কারণ যেটা যাচ্ছে সেটা আমি নিজে খাওয়ার জন্যই খেতাম। উপরে আমার লাভ হচ্ছে যেটা, আমি ওই খাওয়ার পয়সাতে আমি পেট তো ভরছে, মনও ভরছে, এবং আমি একটা শ্যুট করে নিয়ে আসতে পারছি, এবং সেটা পুরোটা উপরে পাওয়া না, সেই সব খুব খরচ হয় না। আর আমি আমার নিজস্ব যেটা পর্যালোচনা, সেটা আমি দেখেছি যে খাবার জন্য আসলে বাংলাদেশি খাবারের কস্ট খুব বেশি না। আপনি যখন বিদেশি খাবারে যাবেন তখন এটা 2000, 3000, 4000 এর কোনো শেষ নেই, কিন্তু বাংলাদেশি বাঙালি খাবারে যান কোথাও খুব বেশি কষ্ট হয় না। আমি এমন হয়েছে যে সাধারণত আমি যেটা করি, আমি 1000-1500 টাকা নিয়ে বের হই এবং খুব সুন্দর করে 3-4টা শ্যুট করে চলে আসছি, কিন্তু অর্ধেক টাকা আমার খরচ হয়নি। আসলে আপনি যদি আমাকে বলেন যে আমি এই ফর্মালি ক্যামেরা নিয়ে কয়টা জায়গায় গিয়েছি, তাহলে গুনে গুনে বলার ব্যাপার আছে। আপনি যদি বলেন যে কয়টা রিভিউ করেছি, আমার জন্ম থেকে এই পর্যন্ত প্রতিদিন 3টা করে মিল খাচ্ছি, সবগুলো আমি রিভিউ করছি। হ্যাঁ, সবগুলোই মনে হচ্ছে এটা ভালো, এটা ভালো, এটা খারাপ, এটা সেটা। যেমন আমি একদিন আম্মাকে বললাম যে আম্মা আজকে করলা ভাজিটা ভালো হয় নাই। হ্যাঁ, বলার পরে মনে হলো আসলে বয়স তো বেড়ে গিয়েছে, কারণ করলা ভাজি সবসময় মাথার মধ্যে আসতে এমন একটা জিনিস যে আম্মা জোর করে দিবে, এটা নাক বন্ধ করে কোনো মতো খেয়ে ফেলতে হবে। করলা ভাজির টেস্টে যখন মুখে চলে আসছে, তার মানে বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে। হ্যাঁ, এই বয়স আর না। আর যদি সংখ্যার ভাষায় বলতে যান, তাহলে এখন পর্যন্ত 64টা জেলার মধ্যে 50 থেকে 52টা জেলার বেশিরভাগ উপজেলায় কভার করেছি। আরও 2-একটা জেলায় গিয়েছি, যেমন একটা সদর উপজেলায় শুধু গিয়েছি। মোটামুটি সব জায়গায় যাওয়া হয়েছে। এবং ঢাকা শহরে তো আসলে মানে এখন যেটা আসছে যে মানে খাবারের একটা বুম ঘটেছে, বিভিন্ন ধরনের ফিউশন হচ্ছে, বিভিন্ন দেশের খাবার আসছে, কিউজিন আমরা চেখে দেখতে পাচ্ছি। তো মোটামুটি দেখা যাচ্ছে যে কলিগদের সাথে বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ডদের সাথে বা এদের সাথে তাদের সাথে মোটামুটি সব জায়গায় যাওয়া হচ্ছে, চেখে দেখা হচ্ছে। আসলে এখন তো প্রচুর খাবারের অপশন, কাজে যাওয়া হচ্ছে প্রচুর। আমাকে যদি বলতে বলেন, তাহলে আসলে বাংলাদেশে একটা ব্লেসিং হচ্ছে বিয়েবাড়ির খানা। আপনি বিয়েবাড়িতে যখন যাবেন, আমি সবসময় চেষ্টা করি বিয়েবাড়িতে গেলে আমার মোবাইলটা পকেটের বাম দিকে রাখতে, কারণ খুব কমন সমস্যা হয় বিয়েবাড়িতে আপনি কোণে ডুবিয়ে খাচ্ছেন, এই সময় আপনি ক্রিং ক্রিং করে ফোন বেজে উঠলো, আপনি যদি ডান দিকে তখন থাকে আপনি ফোন ধরার কোনো স্কোপ পাবেন না। আচ্ছা, বিয়েবাড়িতে অনেক খাবারই খেয়েছি, এবং বিয়েবাড়িতে আসলে সবচেয়ে এখন যে ধরনের খাবার আসে, যে শুকনা কাচ্চি বিরিয়ানি খাবার পরে আপনার একটু কাচ্চি বিরিয়ানির পরে একটু বা আগে একটু রুটি, হ্যাঁ, লাস্টে জর্দা। কিন্তু আমার কাছে যেটা অসাধারণ লাগে সেটা হচ্ছে ক্লাসিক যে বিয়ে স্টাইলটা যেটা আমরা খেতাম, সাদা পোলাও, ঝরঝরে পোলাও থাকবে, রোস্ট থাকবে, এবং রোস্টের পরে আসবে হচ্ছে আপনার রেজালার ঝোল। আপনি এই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রেজালার ঝোলে কবজি ডুবিয়ে ভাত খাবেন, এবং খাবার পরে আপনার সামনে আসবে হচ্ছে শানকিতে করে বা মাটির খুঁড়িতে করে ফিরনি।
এবং অসাধারণ স্বাদের বোরহানি। বাঙালি এই খাবারটার যে টেস্ট, আমি কোনো কিছুতে এই টেস্টটা পাই না। একবার মনে আছে অনেক আগে গাজীপুরে একটা বিয়েতে গিয়েছিলাম এবং ওখানের খাবারটা খেয়ে আমি অনেকক্ষণ ঘোরের মধ্যে ছিলাম, আচ্ছন্ন হয়েছিলাম, যে চোখে পানি চলে এসেছিলো, এত মজার খাবার পৃথিবী থাকতে পারে। আমার এখন পর্যন্ত ওটাই সবচেয়ে বেস্ট খাবার মনে হয়। আমি প্রফেশনাল লাইফে আমি একটা বেসরকারি উন্নয়ন সংস্থাতে কাজ করছি, রুম টু রিড। আমার পড়াশোনা এডুকেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং যেহেতু এডুকেশন রিলেটেড, সো আমি এনজিওটা আমার এডুকেশন রিলেটেড, ওটা নিয়েই কাজ করছি। এটা ছাড়া খাবার নিয়ে কাজ করাটা আমার একটা প্যাশন, এবং আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে আসলে ইউটিউব ভিত্তিক পদচারণা শুরু হয়েছে কিছুদিন হলো, অনেক তরুণী এগিয়ে আসেন কাজ করার মধ্যে। আমার কাছে মনে হয়েছে যে টিভি দেখার চেয়ে বর্তমানে ইউটিউবে বা আপনার ইন্টারনেটে ব্রাউজিং করার হার বিশেষ করে তরুণদের মধ্যে অত্যাধিক। আমরা দেখা যাচ্ছে সবাই বাসায় গিয়ে ওই আম্মারা হয়তো বা দেখছেন যে কিরণবালা বা কিছু একটা, অনেকেই দেখছেন, বা অনেকে দেখা যাচ্ছেন আব্বার খবর দেখছেন, বা অনেকে অনেক কিছু দেখছেন। আমরা তাদেরকে বদান না করে আমি ইউটিউবে ঝুঁকে পড়ি, এবং সেখান থেকে আমাদের কাছে মনে হয়েছে ইউটিউবে কাজ করাটা এই একটা মানে কারণ হচ্ছে এইটা। বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে যে একটা ফুড বুম ঘটতে যাচ্ছে, খাদ্যশিল্পে একটা বুম ঘটতে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে অনেক ধরনের অনেক দেশে কিউজিন এখন দেশে চলে আসছে। যেমন কিছুদিন আগে মেক্সিকান কিউজিন খুব মাতামাতি চললো, এখন আবার চলছে এই টার্কি কিউজিন, মালয়েশিয়ান কিউজিন, এগুলোও আসছে। তো এগুলো নিয়ে খুব ইয়ে চলছে, এবং মনে হয় যে একটা সময় ছিল যে মধ্যবিত্ত সমাজ আমাদের, তারা খুব মানে বলতেন যে বাইরে যাওয়া ভালো না, বাইরে খাওয়াটাও খুব ভালো না, ঘরের খাওয়াটা সবচেয়ে বেটার। কিন্তু এই ধরনের চেঞ্জ আসছে আস্তে আস্তে, এবং এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগই মানে অনেকের মধ্যে এটা আসছে যে অনেক প্রচুর পরিমাণে বাইরে খাওয়া বা বাইরে হ্যাং আউট করা, আপনার খিদা লাগলেও বাইরে মানে খাবারটা বাসা থেকে না নিয়ে বাইরে খেয়ে নেওয়া, বা বাসা থেকেই সবাই মিলে ঘুরতে বাইরে চলে যাবে, এটা খুব র্যান্ডম ঘুরছে এখন। এই জন্য দেখা যাচ্ছে যে 10 বছর পরে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের খাদ্য শিল্পে একটা বড় ধরনের বিপ্লব ঘটবে, এবং এই বিপ্লবের সামিল হব আমি, আপনার থেকে শুরু করে সবাই। তো এইটার জন্য আমার কাছে মনে হয় যে খাদ্য সমালোচনা থেকে শুরু করে ফুড রিলেটেড অল বিজনেস, হ্যাঁ, সব কিছুরই এই সময় প্রচুর পটেনশিয়াল আছে, এবং সব ধরনেরই আমাদের এগিয়ে আসতে হবে, এবং সেটা শুধুমাত্র শখে না, এবং এটাকে আস্তে আস্তে আর্ন করার মতো মাধ্যমে পরিণত করতে হবে, এবং যেটার মাধ্যমে যে ফুড বিজনেস বাংলাদেশে বুমটা হবে মারাত্মক। খাদ্য ব্যাপারটা এমন, যেটা এমন নয় যে পোল খেলা বা ফুটবল খেলা যে প্লেয়াররাই শুধুমাত্র খেলে বাকি সবাই এটা দেখে বা দর্শক। খাদ্য ব্যাপারটা এমন যে সকলেই এটার প্লেয়ার, সবাই খান, সবাই জীবন ধারণের জন্য খান, সবাই চাবানোর জন্য খান, সবাই মজার জন্য খান, সবাই টেস্ট করার জন্য খান। এবং খাদ্য শুধুমাত্র জীবন ধারণের মাধ্যম না, খাদ্য হচ্ছে আপনি কারোর সাথে কথা শেয়ার করবেন, আপনি মিটিং করবেন, সব কিছুর জন্যই খাদ্যটা চলে আসে অপরিহার্যভাবে। সাহিত্য বলেন, সমাজ বলেন, সংস্কৃতি বলেন, খাদ্য একটা অপরিহার্য জিনিস সব জায়গাতেই। সো এই খাদ্যের মাস্টার আমরা সবাই। কাজেই খাদ্য নিয়ে যখন আমরা কাজ করতে যাই, সবচেয়ে বড় বিপত্তিটা হচ্ছে যে সবাই এখানে নিজেকে মাস্টার ভাবেন। এটাই স্বাভাবিক, আপনার আসলে প্রত্যেকে খাদ্য একটা মাস্টার, কিন্তু মাস্টার হচ্ছে আমার নিজের কাছে। একটা রুলস খেয়ে আমি বলতে পারি জঘন্য রুলস, আরেকজন বলতে পারেন রুলসটা একটু ঝাল ঝাল, আরেকজনের কাছে মনে হচ্ছে এটা পুরাই মিষ্টি পানসে। সো এক একজনের ওপিনিয়নটা থাকে এক এক রকম। তো খাবার এই যারা রান্না করতে যান, বা যারা খাবার টেস্ট করেন, বা যারা খাবার নিয়ে এই ধরনের রিসার্চ করেন, সকলেরই জন্য একটা অন্যতম বিপত্তি হচ্ছে একটা কমন প্ল্যাটফর্মে আসতে পারাটা, বা প্ল্যাটফর্মে যদি আসেও, আমি যদি খুব নিরপেক্ষভাবে একটা বার্গার খেয়ে বলি বার্গারটা মোটামুটি, আরেকজন খেয়ে বলবে যে অতি অতি অসাধারণ একটা বার্গার, এটাকে মোটামুটি বললেন কীভাবে, আরেকজন এটা খেয়ে বলবেন ওয়াক্তু জঘন্য একটা বার্গার। সো খাবার নিয়ে যখন ডিল করতে হবে, খুব একটা বড় ধরনের ব্যাপার হলো যে আপনাকে সাবধানী হতে হবে, এবং আপনি যখন খাবার সম্পর্কে রিভিউ দেখবেন বা পড়বেন, সব কিছুই আপনার নিজের ফিল্টারে কিন্তু ফিল্টার করে নিতে হবে। ফুড সেক্টর নিয়ে কাজ করার সময় বা ফুড সেক্টরের সংস্পর্শের সময় এটা অত্যাবশ্যকীয় একটা জিনিস, এটা মাথায় রাখতে হবে। আমার জিহাদ এটাই যে আমি বাংলাদেশের ফুড শো মানেই তো রান্না করা, আমি রান্না করবো না, রান্না না করে ফুড শো করবো, এবং এখন পর্যন্ত সেভাবেই চলছি।